আসসালামু আলাইকুম। তাজমহল গল্প। রওশনার গ্রামের বাড়ি সাতকানিয়া। পটিয়া থেকে আসতে বেশ সময় লেগে গিয়েছে। দীর্ঘ জার্নির পর শায়না একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। বাড়িতে পৌঁছাতেই নতুন বউকে সবাই ঘরে তুলল, মিষ্টিমুখ করালো। খবর পেয়ে আশেপাশের অনেক প্রতিবেশীও ছুটে এলো বউকে দেখতে। পাশের বিল্ডিংয়ের একজন বলল, আরে রওশনারা আপার শ্বশুর বাড়িতে যখন গিয়েছিলাম তখনও তো মনে হয় মেয়েটাকে দেখেছিলাম। রওশনারা হাসি মুখে বললেন, হ্যাঁ ঠিক ধরেছ, ও তো আমার আশেপাশেই থাকতো, আমরা এক বাড়িরই মানুষ। তখনই অন্য এক প্রতিবেশী হেসে বলল, আপা পাশের বাড়ি থেকেই ছেলের জন্য বউ নিয়ে এসেছে, কাছে কাছে রাখার জন্য। বড় বউটা যেহেতু বেশিরভাগ সময় ঢাকায় থাকে। রওশনারা হাসলেন। আবার আরেকজন বলল, বউ শাশুড়ি একদম মিলে গেছে, মা মেয়ে মনে হচ্ছে। রওশনারা স্নিগ্ধ কণ্ঠে বললেন, আমার কাছে যখন নিয়ে এসেছি তখন আমার মতো হয়ে যেতে হবে। শায়না কথাটা শুনে একবার শাশুড়ির দিকে তাকালো। রওশনারা হাত বাড়িয়ে তার মাথার পেছনে আলতো করে বুলিয়ে দিলেন। তারপর বললেন, ভেতরে যাও। তিতলি, তুমি ওকে নিয়ে যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিক। খাওয়া দাওয়ার আয়োজন আগে থেকেই করে রাখা। তৌসিফ জুসের গ্লাস নিয়ে বসে পড়েছে। তিতলি তার পাশের সোফায় পা তুলে বসে ফোন টিপছে। তৌসিফ খেয়াল করেনি সেটা, খেয়াল করলে কান বরাবর একটা দিয়ে বসবে। শায়না এখনো কিছু খাওয়া দাওয়া করেনি। হিজাব খুলে মুখ ধুয়ে ফেলেছে সে। সানস্ক্রিন দিয়ে একটু লুজ পাউডার দিয়ে সিম্পল একটা সাজ দিয়ে আঁচলটা মাথায় টেনে নিয়েছে। তিতলি তৌসিফের ফোনে গেম খেলতে খেলতে তখনই তার ঘরে ঢুকলো। বলল, নাস্তা খেতে আসো, সবাই বসে আছে, বিশেষ করে। শায়না তার মুখের দিকে তাকালো। তিতলি হেসে বলল, তোমার পেয়ারি লাল। শায়না তার পিঠে চড় বসিয়ে বলল, পাজি। তৌসিফ চেঁচাচ্ছে, তিতলিনি, আমার ফোন। তিতলি দাঁতে দাঁত চেপে ইচ্ছে মতো গেম খেলতে লাগলো, যেন ফোনটা তৌসিফের হাতে যাওয়ার আগে সে তার কার্য উদ্ধার করছে। শায়না বলল, তোমার ফোন কোথায়? আমার ফোনটা ফালতু, কখন থেকে বলছি একটা আইফোন দাও, কেউ দেয় না। ওদের মেয়েকে ঠিকই দিয়েছে, আমি তো আর ওদের মেয়ে নই। হুম। শায়না হাসলো, বলল, পাগল তুমি, তোমার ভাইকে বলো। মেজো ভাইয়াকে? মায়ের একটাও মাটিতে পড়বে না, ও একটা বাদর। শায়না বলল, বাদর বলেছ? আমি বলে দেব। তিতলি তার হাত ধরে ফেলে বলল, ও ভাই না। শায়না হাসতে লাগলো তার কথা শুনে। নাস্তা খাওয়ার জন্য ডাইনিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল তারা। তখনই তাজদার হেঁটে আসতে লাগলো। শায়না আর তিতলিকে সে দেখেনি। শায়না গলা ঝাড়ল, সাথে সাথে তাজদার তার দিকে তাকালো। তিতলি সরু চোখে দুজনের কাণ্ডকারখানা দেখে ফুরুত এক দৌড় দিয়ে তৌসিফের কাছে চলে গেল। ফোনটা তার কোলে রেখে তৌসিফের মাথার পিছনে সোফায় দুই হাতে ভর রেখে বলল, ভাইরে, শায়না আর মেজো ভাইয়া কিভাবে কথা বলে জানো? তৌসিফের ভুরু কুঁচকে গেল। কিভাবে? তিতলি তার পাশে গিয়ে বসলো, বলল, আমার দিকে তাকাও। তৌসিফ তার দিকে তাকালো। তিতলি মুখের কাছে হাত এনে বলল, হুম হুম। তৌসিফের কপাল আরও কুঁচকে গেল। তিতলি চোখ উল্টে তাকিয়ে বলল, তারপর এভাবে তাকাই, এভাবে আমিও বিয়ের পর তোমাদের দুলাভাইয়ের সাথে এভাবে কথা বলবো, এভাবে তাকাবো। তৌসিফ বলল, ভাইরে ভাই রে, এরা কারা? তিতলি তৌসিফের পিঠ চাপড়ে দিতে দিতে বলল, ভাই রে, আমি রে, তোর বউয়ের ননদ রে, যা তাড়াতাড়ি বিয়ে কর। তৌসিফ, বড় বোনের কথা শোন। তৌসিফ চেঁচিয়ে বলল, বড় আম্মু, ও কত বড় সাহস, দেখো আমার নাম ধরছে। ভাই, আমার হাত চললে তুই সোজা লাশ। তিতলি সিরিয়াস ভঙ্গিতে বলল, তৌসিফ এত রাগ করিস না বাবা, এত রাগ শরীরের জন্য ভালো নয়। বলে তৌসিফের পিঠ চাপড়ে দিয়ে চলে গেল সে। নাস্তা খাওয়া দাওয়া হচ্ছিল একসাথে। শায়না
বর আর শাশুড়ির মাঝখানে বসে অল্প অল্প করে খাচ্ছিল। ঠিক তখনই পাশের বাসা থেকে আসা এক মামি বলল, তাজ, তোমার মতোই দেখতে বউটা কোথায় পেলে? তোমার চেহারার সাথে কত মিল। তাজদার সায়নার দিকে তাকালো, সায়নাও তার দিকে তাকালো। তাজদার ডান ভুরু তুলে বিড়বিড় করলো, আমি বেশি সুন্দর? সায়না ঠোঁট না নেড়ে নড়ে মতো বলল, সবাই জানে কে বেশি সুন্দর। তাজদার বলল, আমার চয়েস সুন্দর মমতাজ, অস্বীকার করতে পারো না। সবাই বলাবলি করলো, বিয়ের পর এমন এক চেহারা হয়ে যায় অনেকের। অনেকেই তো বলেও ফেলে ভাই বোন নাকি। তাজদার প্রতিবেশী মামিদের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেল। ওরা সবাই বলছে তুমি তখন এখানে আর যেতে ওরা সবাই বলছে তুমি তখন এখানে এলে আর যেতে চাইতে না। সবাই কি ভয়টাই না পেত? আগের তাজের সাথে এই তাজের মিলই নেই। ছোট মামি বলল, আমি তখন নতুন বউ এই বাড়িতে, বড় আপার মেজো ছেলে এসেছে বললেই আমার ভয় হতো। মা তো সারাক্ষণ ওর পেছনে লেগে থাকতো। রওশন আরা চুপ করে শুনলেন। ওরা যা বলছে তার সত্য। তাজ তখন মামার বাড়ি ছাড়া আর কোথাও বেড়াতে যেত না। এখানে এলে অবশ্য তার মামা মামিরা সবাই আতঙ্কে থাকতো, কখন কোথায় কি হয়ে যায়। কিন্তু মা থাকায় রওশনারা একটু স্বস্তিতে থাকতো তখন। তাজদার কথাগুলো শুনছে মনোযোগ দিয়ে। এগুলো মিথ্যে হওয়ার সুযোগ নেই। নানু এসে চেয়ারে বসেছেন অনেক কষ্টে। নাতি আর নাতবউকে মন দিয়ে দেখছেন। নাতিকে বললেন, তোমার বউ দেখে আমার মন ভরে গেছে নানু ভাই, আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। তাজদার মাথা দুলিয়ে বলল, মনে হচ্ছে আমারও। সবাই হো হো করে হেসে উঠল। বড় মামি বলল, আহা, তুমি কিন্তু মেয়েটাকে লজ্জা দিচ্ছ তাজ। সায়নান আলতো করে হাসলো শুধু। তিতলি ফিসফিস করে বলল, ওই দেখো লজ্জা পাচ্ছে। সায়না তাকে চোখ রাঙালো। তাসনুভা খেতে খেতে মাঝে মধ্যে সায়না আর ভাইকে দেখছে আর মুখ মোচড়াচ্ছে। তিতলি তা দেখে তৌসিফকে বলল, ওই শয়তানি দেখো মুখটাকে কেমন করে রেখেছে। জীবনেও তো একটা প্রেম টেম করতে পারলো না, বিয়েও করছে না। বেয়াদব মেয়েটাকে নিয়ে জ্বালায় আছি। শুধুমাত্র ওর কারণে আমার বিয়েটা আটকে থাকবে, তোমার বিয়েও। তৌসিফ বলল, যথার্থ বলেছিস, এত সত্যি কথা বলতে নেই। দূরে যা বোন, ঘাড়ের উপর চেপে বসিস সবসময়। তিতলি তার পেছন থেকে সরে গেল। তাজদার নানু আর মামাদের সাথে গভীর মনোযোগ দিয়ে কথা বলছে। আলাপটা একেবারেই পারিবারিক, তাই কাদের নিয়ে আলোচনা হচ্ছে সেটা সায়নার পক্ষে বোঝা সম্ভব হয়নি। টিস্যু ঠোঁটের ফাঁকে ধরে হালকা চাপ দিয়ে সে ঠোঁটের ভেজা মুছতে মুছতে তাজদারের দিকে তাকিয়ে কথাগুলো শুনতে লাগলো। কথাগুলো বুঝছে না যদিও, তবুও শুনতে তার ভালো লাগছিল। এদিকে তৌসিফ আর তিতলি চতুরতার সাথে পুরো দৃশ্যটাই গোপনে ভিডিও করে রাখলো। বিকেল নেমেছে ধীরে ধীরে। দিঘি মানে সেই বিশাল পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে সবাই। চারদিকে সাদা মাটির সরু বাঁধানো পথ, বাতাসে ভেসে আসছে শীতল ছোঁয়া। পানির উপর রোদ ঢলে পড়েছে তীর তীরে আলো হয়ে। চারপাশে বিশাল বিশাল গাছ, কেটে রাখা মোটা গুঁড়িগুলো শুয়ে আছে মাটির উপর। গাছের পাতার ফাঁক গলে হাওয়া সাই সাই শব্দ তুলে বইছে। দিঘির পাড়ে ঘুরতে এসেছে সবাই মিলে। বর্ষাকালে সাধারণত এদিকে কেউ তেমন আসে না, কিন্তু আজকের আবহাওয়া বেশ মনোরম। কাদাও শুকিয়ে গেছে এদিকটায়। তাজদারের কাছে এ জায়গাটা ভীষণ প্রিয়। শৈশবের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে এই দিঘি, এই বাগানবাড়ির সঙ্গে। চারপাশের জমি বাড়ি সবই ওর নানা ভাইয়ের সম্পত্তি। সায়না আগে শুধু দাদিমার মুখে শুনেছে ওই বাড়ির বউয়ের বাপের বাড়ির অঢেল ধনসম্পদের কথা, কত টাকা, কত ঐশ্বর্য। কিন্তু আজ স্বচক্ষে দেখে সে বুঝতে পারল সবটা। তার মনে হলো এত সমৃদ্ধশালী পরিবারের মেয়ে হওয়ার পরেও বড় আম্মুর অনেকটা নিরহংকারী। বরং যতটুকু অহংকার আছে ততটুকুই তার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। রওশনারা এদিক সেদিক সবকিছু
ঘুরে ঘুরে শায়নাকে দেখালেন। হঠাৎ থেমে গিয়ে তাজদারকে একবার দেখলেন। শায়নাকে বললেন, একবার যাও ওর কাছে, না হলে আবার মনে করবে আম্মু শুধু ওকে নিয়েই ঘুরছে। শায়না থমকে গেল। মায়ের সাথে ঘোরাঘুরি করলে ছেলে কিছু মনে করবে? এমন অদ্ভুত কথাও হতে পারে? তার কাছে ব্যাপারটা একেবারেই বিস্ময়কর লাগলো। শায়নাকে যেতে হলো না। তিতলি নিজেই শায়নাকে টেনে নিয়ে গেল। দুটো গাছের ডালে রশি বেঁধে দোলনা বাঁধা হয়েছে। তিতলি সেখানে চড়তে চড়তে শায়না আর তৌসিফকে বলল, মেজো ভাইয়ার চেহারাটা একবার দেখো। ও মনে মনে বলছে, বউ নিয়ে একটু ঘুরতেও পারলাম না। শায়নার ইশারায় সে আর তৌসিফ একসাথে তাকালো তাজদারের দিকে। মামাদের পাশে দাঁড়িয়ে আছে সে, গম্ভীর ভঙ্গিতে কথাবার্তা বলছে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কপালে হালকা ভাঁজ পড়েছে। সেই দৃশ্য দেখে শায়না আর তৌসিফ একে অপরের দিকে তাকিয়ে হাসল। তিতলি দোলনায় বসে হেসে বলল তৌসিফকে, ভাইয়া পেছন থেকে একটু ধাক্কা দাও না। তৌসিফ ফোনটা পকেটে রেখে ধীরে ধীরে তার পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর দোলনাটা অনেকটা পেছনে টেনে নিয়ে হঠাৎ ছেড়ে দিল। ঝটকা খেয়ে দোলনা আকাশ ছুঁয়ে উঠল। তিতলি ভয়ে চিৎকার দিয়ে উঠল, ওহ ওহ আল্লাহ! ধাক্কাটা এতটাই তীব্র ছিল যে ভারসাম্য রাখতে না পেরে তিতলি দোলনা থেকে ছিটকে পানিতে পড়ল। শায়নার চোখ বিস্ফোরিত হয়ে গেল। মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ। তিতলি দলা মোচড়া হয়ে মাটিতে পড়ে রইল নিস্তেজ আর কাতর ভঙ্গিতে। রওশন আরা আর ভাইয়ের বউদের অন্যদিকে চলে গেছে হাঁটতে হাঁটতে। উনি খেয়াল করেননি, তাজদার খেয়াল করেছে। গর্জে জানতে চাইল, বেশি ব্যথা পেয়েছে? ওকে তোল। তৌসিফ দৌড়ে গিয়ে তিতলিকে তুলে নিল। শায়না ছুটে গেল। তৌসিফ তিতলিকে কোলে তুলে নিয়ে দৌড়াতে লাগলো। তিতলি ব্যথা পেয়ে কাঁদছে আর বলছে, তৌসিফ পে কুত্তা। তৌসিফ তাকে নিয়ে বাড়ির পুকুর ঘাটে নেমে গেল। মুখে আর মাথায় পানি দিল, হাত ধুয়ে দিল। হাতে পায়ে বেশ ব্যথা পেয়েছে তিতলি। ওর ওড়না দিয়ে মুখটা মুছিয়ে দিয়ে বলল, বেশি ব্যথা পাইসনি না? বেশি ব্যথা পাইসনি, নাটক করবি না। তিতলি কাঁদছে। তৌসিফ গালে দুপাশে হাত রেখে আলতো করে হাত বুলিয়ে আদর দিয়ে বলল, ওরে আমার টুকটুকি, কাঁদিস না কাঁদিস না। এই দেখ আমার দিকে, কুট্টি কুট্টি ভাইয়ের দিকে তাকা। বেশ ব্যথা পেয়েছিস? আচ্ছা, তোকে চকলেট আইসক্রিম খাওয়াবো। তিতলি তখনও কাঁদছে। তৌসিফ আর না পেরে বলল, আচ্ছা, তোকে একটা ফোন কিনে দেব। তিতলি কান্না থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কখন? কিছুদিন পর। তিতলি কেঁদে উঠে বলল, এখন তোমার ফোনটা দাও। তৌসিফ পকেট থেকে ফোনটা বের করে তার হাতে দিল। তিতলি ফোনটা নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল সেখান থেকে। তৌসিফ কোমরে হাত চেপে তার যাওয়ার পথে চেয়ে রইল। অভিনয়ে নারী সেরা রে। শায়না দোলনায় বসেছিল। তাজদার তার মামাদের সাথে কথা বলতে বলতে সেখানে এলো। মামারা বলল, বৌমা কেমন লাগছে এখানে এসে? শায়না হেসে বলল, জি ভালো লাগছে। জায়গাটা এত সুন্দর, জানতে পারলে আরও আগে আসতাম। থাকো কয়েকদিন। তোমার বর কিন্তু থাকার মানুষ নয়, বউয়ের জন্য হলেও থাকতে রাজি হবে। শায়না হাসি মুখে মাথা নাড়ালো। তাজদারের দিকে তাকাতেই ঠোঁটের হাসিটা মিলিয়ে গেল। বড় মামা বললেন, তাজ এসো বাজার থেকে ঘুরে আসি। বলেই চলে যাচ্ছিলেন, কি মনে করে আবার থেমে গিয়ে শায়নার দিকে তাকালেন। বললেন, বাজার তো সারা রাত থাকবে, তুমি কিছুক্ষণ থাকো। তাজদার বলল, না যাচ্ছি। না না থাকো, পরে আমাকে ফোন দিও। ওনারা চলে গেলেন। তাজদার একটা গাছের মোটা গুঁড়ির উপর গিয়ে বসলো। শায়না দোলনায় বসে হাতের চুড়িগুলো দেখছে। তাজদার ফুল পাতাদের দেখতে দেখতে হঠাৎ শায়নার দিকে তাকালো। ওভাবে কপাল কুঁচকে শায়নার দিকে চেয়ে রইল। শায়না একদম অস্বস্তিতে পড়ে গেছে। নিজের বউকে কেউ এভাবে দেখে নাকি? আশ্চর্য তো। সে সাহস করে কপাল কুঁচকে তাকালো তাজদারের দিকে। বলল, আপনার কথা এরকম, কাজ এরকম। আপনার কথা একরকম, কাজ একরকম। তাজদার সাথে সাথে জানতে চাইল, কিভাবে? ওই যে নাস্তা খাওয়ার সময় বলেছিলেন আপনি বেশি সুন্দর, তো
কিন্তু আপনার আচার আচরণ বলে আমি বেশি সুন্দর। তাজদার ধীরে ধীরে মাথা দুলিয়ে বলল, তুমি সুন্দর না হলে আমি এমনি এমনি বিয়ে করিনি। মাঝে মধ্যে খুব নাটকীয় কথাবার্তা বলো, এমনি এমনি কাউকে পছন্দ হয়? সায়না বলল, তা ঠিক বলেছেন, মেয়েদের জীবনটাই নাটকীয়। তাজদার ডান ভুরু বাঁকিয়ে বলল, কি? সায়না স্পষ্ট করে বলল, মানে মেয়েরা ভালো থাকার অভিনয় করতে পারলেই জীবনের অর্ধেক সমস্যা সলভ। তাজদা জানতে চাইল, তুমিও ভালো থাকার অভিনয় করছো? সায়না মুখ ফিরিয়ে নিল। এবার দোলনায় দুলতে দুলতে তার মাথা থেকে শাড়ির আঁচল পড়ে গেছে, আঁচলটাও হাওয়ায় দুলছে দোলনার সাথে সাথে। তাজদার হাঁটতে হাঁটতে কখন যে দোলনার পেছনে গিয়ে দাঁড়িয়েছে সায়না খেয়ালও করেনি। সে হুট করে খেয়াল করলো তার চুলের কাঠিটা কেউ ধরে টান মেরেছে, ফলস্বরূপ চুল খুলে ঝাঁপিয়ে পড়েছে পিঠে। কিছু বুঝে ওঠার আগেই দোলনাটা ধাক্কা দিল তাজদার। সায়না দোলনা শক্ত করে ধরে চিৎকার করতে লাগলো, কি করছেন? তাজদার তাকে থামাতেই দিচ্ছে না, বরং কানের কাছে সুড়সুড়ি দিতে সায়না হাসছে সইতে না পেরে। তাকে জোরে একটা ধাক্কা দিয়ে তাজদার গাছের গুঁড়ির উপর গিয়ে বসে পড়ল। সায়নার রাগও হচ্ছে, ভয়ও হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। তাজদা তাকে দেখে বলল, লোকে দেখলে বলবে দোলনায় লম্বা চুলওয়ালা শাড়ি পরা কোনো পেতনি বসে দোল খাচ্ছে। সায়না বলল, থামান বলছি। তাজদার থামালো না, বরং আরও জোরে একটা ধাক্কা দিয়ে বলল, একটি প্রশ্নের উত্তর বলতে পারলে থামাবো। কি? মৌলিক চাহিদাগুলো কত প্রকার ও কী কী? সায়না বলল, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। তাজদার তার দোলনাটা থামিয়ে দিল। সায়না ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। তাজদার বলল, আমার আরও একটি মৌলিক চাহিদা আছে। তুমি হাসবে, আমি শুধু আর শুধু দেখব, ব্যাস। সায়না বিলে ঘুরল কিছুক্ষণ, তারপর বাড়ি চলে এলো তাজদারের সাথে। তাজদার বাজারে চলে গিয়েছে, বাজার থেকে একদম ফিরল খাবারের একটু আগে। ছেলেবেলায় যেসব জায়গায় যেত সেখানেও গিয়েছে সে। নতুন ভাগ্নে বউয়ের জন্য রান্না বান্নার এলাহি আয়োজন। সায়নার পেট ভরে গিয়েছে খাবার দেখে, খুব বেশি খেতে পারল না সে। সবাই বলাবলি করল বউয়ের বোধহয় রান্না পছন্দ হয়নি। রসনালা ছেলের বউয়ের সাপেক্ষে বলল, না না, ও এতটুকুই খায়, এর চেয়ে বেশি খায় না। খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে বেশ গল্পের আসর বসল। সায়নার খুব ভালো লেগেছিল। তাজদার জানালো তারা কালই রওনা দেবে। একদিন থাকতেই এসেছে, তার অনেক বন্ধুবান্ধব আর স্যারদের বাড়িতে দাওয়াত আছে। তাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেটা বেশ বড়সড় আছে, কয়েকটা আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো। সায়না সুতির সালোয়ার কামিজ পরে বিছানায় শুয়ে পড়েছে। শাড়ির সাজগোজ রীতিমতো বিরক্ত লাগছিল তার। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে পড়েছে সে। তাজদার ঘরে আসা মাত্রই হাত পা গুটিয়ে নিল, ওড়নাটা টেনে নিয়ে চোখ বুজে শুয়ে রইল। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে পড়েছে সে। তাজদার ঘরে আসামাত্র হাত পা গুটিয়ে নিল, ওড়নাটা টেনে নিয়ে চোখ বুজে শুয়ে রইল। তাজদা তার দিকে তাকিয়ে হাতের ঘড়ি খুলে নিল। একটানে টি শার্ট ছাড়িয়ে একটা শার্ট পরে নিল। সায়না আর চোখ ওড়নাটা টেনে নিয়ে চোখ বুজে শুয়ে রইল। তাজদা তার দিকে তাকিয়ে হাতের ঘড়ি খুলে নিল। একটানে টি শার্ট ছাড়িয়ে একটা শার্ট পরে নিল। সায়না আর চোখে সেটা খেয়াল করলো। বেড়াতে এসেও শার্ট পাল্টানো কমেনি। এই লোকটা বড় আম্মুকে খুব জ্বালিয়েছে ছোট থেকে, এখন তাকে জ্বালাচ্ছে। তাজদার শার্টটা পরে আয়নায় তাকিয়ে তাকিয়ে শার্টের হাতাগুলো কলার ঠিকঠাক করলো। সায়নার দিকে তাকাতেই সায়না একদম ঘুমের ভান ধরে শুয়ে থাকলো। তাজদার তার পাশে এসে শুয়ে পড়ল কিছুক্ষণ পর। সায়নার একদম নড়াচড়া নেই। তাজদার বলল, তুমি এদিকে ফিরো।
নইলে আমি তোমাকে এখন জাপটে ধরবো। শায়না একদম চুপ। সে দেখতে চায় এই তাজদার সিদ্দিকী ঘুমের মধ্যে তার সাথে সাথে কি করে। তাজদার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ শায়নার কানের কাছে গিয়ে বলল, ধরলাম। শায়না চমকে উঠে তার দিকে ফিরে গেল, বড় বড় চোখ করে তাকালো। তাজদার ঠোঁট বাঁকিয়ে বলল, ভয় পেয়েছো? শায়না চুপ। তাজদার তার নাক চেপে দিয়ে বলল, চলো ইংলিশ মুভি দেখবে, দ্য ম্যাট্রিক্স। শায়না বলল, আমি বুঝি না। ওরা খুব ফ্লুয়েন্টলি ইংরেজি বলে, সাব টাইটেল আছে, বুঝে যাবে। তাজদার ল্যাপটপটা চালু করলো, পেট বরাবর রাখলো। শায়নার দিকে কপাল কুঁচকে তাকাতে শায়না তার পাশে এসে পিঠের নিচে বালিশ রেখে শুলো। আগামাথা কিছুই বুঝছে না সে, কপাল কুঁচকে দেখছে। তাজদার তাকে সংক্ষেপে বলে গেল কি হচ্ছে, কি ঘটছে, কি হতে চলেছে। শায়না বলল, বোরিং। তাজদার বলল, গাধি, এগুলো অ্যাকশন থ্রিলার, ফিলোসফিক্যাল টুইস্ট আছে, মন দিয়ে দেখো। শায়না বলল, গাধি ডাকলেন তাই আর দেখব না। বলেই সে ফিরে যাচ্ছিল, তাজদারের হাত তার মাথার নিচে গিয়ে তাকে টেনে ধরল। শায়নার মাথা তার বাহুর উপর এসে থামল। তাজদার বলল, চুপচাপ দেখো, কোনো কথা না। শায়না মন দিয়ে মুভিটা দেখতে লাগলো। মাঝে মাঝে অবাক হয়ে তাজদারকে জিজ্ঞেস করলো, এইটা এমন তো আমি ঠিকই ধরছি। তাজদার ধৈর্য ধরে বোঝালো। মুভির কাহিনী বুঝে ফেলার আনন্দে সে এক্সাইটেড হয়ে পড়ল। দেখতে দেখতে তার মাথাটা অচেতনেই তাজদারের বুকের উপর গড়িয়ে এলো। চোখ দুটো আধো বোঝা হয়ে এলো, পুরোটা শেষ করতে পারল না, তার আগেই সে ঘুমিয়ে পড়ল। তাজদার কিছুক্ষণ নির্বাক তাকিয়ে রইল তার দিকে। এরকম হতাশ নিঃশ্বাস বের হলো। বাংলা সিনেমার প্যানপ্যানানি দেখতে বললে সারা রাত জেগে থাকতো গাধা। ল্যাপটপটা পাশে রেখে দিয়ে ধীরে ধীরে শায়নাকে দু হাতে টেনে নিল বুকের কাছে। শায়নাকে দু হাতে আঁকড়ে ধরে চোখ বুজল ধীরে ধীরে। পরদিন বিকেলে সবাই রওনা দিয়েছে পটিয়ার উদ্দেশ্যে। তারপর দিন সকালে শায়নাকে দেখতে আর শাহিদা বেগম এসেছে। রওশন আরার সাথে গল্পগুজব শুরু করে দিয়েছেন আনিসের বিয়ে নিয়ে। শায়না চা বানাচ্ছিল, তাসনুভা ফ্রিজ ঘাটাঘাটি করে তার প্রিয় চকলেটটা বের করে নিচ্ছে। তিতলি আপেলের গায়ে কামড় বসাতে বসাতে বলল, চাচিমা, ভাইয়া যাওয়ার আগে বিয়েটা হলে খুব ভালো হবে, খুব মজা হবে। শাহিদা বেগম বললেন, চেষ্টা তো করছি মা। রওশন আরা বলল, মেয়ে এখনো ঠিক হয়নি, আনিসি মেয়ে পছন্দ করছে না, বেশি সুন্দর মেয়ে নাকি ও বিয়ে করবে না। ওকে কে এইসব কানে ঢুকিয়েছে দিয়েছে কে জানে, ওই ধরনের মেয়ে নাকি আমাকে বাঁচবে, আমার ঘরদোর বাঁচবে, আমার সংসারে নাকি থাকবে না। এটা কোনো কথা? আশরাফের বউই তো শহুরে মেয়ে, ও থাকছে না। রওশন আরা বলল, ও যেটা ভালো মনে করছে আর কি। তাসনুভা চকলেট মুখের মধ্যে দিয়ে মুখ নেড়ে খেতে খেতে বলল, চাচিমা, আসলে সুন্দরী মেয়েদের সবাই অ্যাফোর্ড করতে পারে না, আনিস ভাই ঠিক ভয়টাই পাচ্ছে। শাহিদা বেগম তার কথাটা বুঝে গেছেন, তাকে কোনো রকম জবাব দিল না, শুধু রওশন আরাকে বলল, আমার ছেলেগুলো হয়েছে ওদের বাপের মতো, বড়টাকেও পছন্দ করে বিয়ে করালাম, এখন মেজোটাকেও করাতে হবে। কত ছেলে মেয়ে পছন্দ করে নিজেরাই বিয়ে করে নিচ্ছে, আর আমারগুলো মা বাবার দিকেই হাঁ করে তাকিয়ে থাকে। রওশন আরা চুপ করে রইল। শায়না চোখের ইশারায় মাকে বলল বেশি কথা না বলতে। রওশন আরার চেহারা ভার হয়ে গেছে। শাহিদা বেগম মেয়ের ইশারা দেখে আর কিছু বললেন না। শাহিদা বেগম আসার সময় খালি হাতে আসেননি, মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন। এমনকি এটাও বলে গেছেন উনি অনেকগুলো কাঁথা সেলাই করতে দিয়েছেন। শায়না কিছু বলেনি মাকে। এতক্ষণ বেশ ভারী বৃষ্টি থাকলেও এইবার বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তাসনুভা ছাতাটা ঘুরাতে ঘুরাতে পুলের পাশে দাঁড়িয়েছিল। এদিকের রাস্তাটা খুব সুন্দর, ছবি দারুণ ওঠে।
তার একটা ছাতা হাতে ছবি তোলার ইচ্ছা ছিল। যেহেতু সচরাচর এদিকে আসা হয় না, তাই ছবি তোলাও হয়নি কখনো। পুলটা কিছু মাস আগেই নতুন নির্মাণ করা হয়েছে। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, তার উপর পুলটা একটু উপরে উঠে গেছে। খর্নার মেইন রাস্তার একটু আগে হঠাৎ এক দল ছেলেপেলে আসছিল কথা বলতে। সবার হাতেই ছাতা আছে, প্যান্ট গোড়ালির উপর তুলে দেওয়া, কারো হাতে বাজারের থলে। তাসনুভার চোখ জোড়া চকচক করে উঠল। সে হাত নেড়ে ডাকল, আনিস ভাই। আনিসের মুখ ঢেকে গিয়েছিল ছাতার নিচে। তার নাম ধরে কেউ ডাকছে শুনে সে সামনে পেছনে তাকালো। তাসনুভার সামনে দিয়ে একটা রিকশা গেল। তখনই রিকশাটা যাওয়া মাত্রই আনিস তাসনুভাকে দেখল। তাসনুভা হাত নাড়াতে নাড়াতে বলল, একটু এদিকে আসেন। আনিস বন্ধুদের কি যেন বলে এগিয়ে এলো। জানতে চাইল কি হয়েছে। তাসনুভা বলল, আপনার বাজারের থলেটা ওই গাছতলায় রাখেন প্লিজ। কেন রাখেন না, আগে কারণ বলো। তাসনুভা বলল, আমাকে কয়েকটা ছবি তুলে দেবেন প্লিজ। আমি এই রাস্তা দিয়ে কোথাও যাই না, অনেক দিন পর এসেছি, কয়েকটা ছবি তুলে দেন। আনিস অবাক হয়ে বলল, সিরিয়াসলি তুমি? তাসনুভা বলল, প্লিজ থলেটা ওইখানে রাখেন। আচ্ছা আমাকে দেন, রেখে আসি। না দরকার নেই। আনিস থলেটা রেখে এলো। তাসনুভা খুশি মনে তার দিকে নিজের ফোনটা বাড়িয়ে দিল। তারপর এক দৌড়ে পুলের উপর উঠে গেল। ছাতা নিয়ে ছাতা ছাড়া পিঠ করে দাঁড়িয়ে, হাত মেলে মুখ আকাশের দিকে তাক করে নানান অঙ্গভঙ্গি করে ছবি তুলল সে। তারপর দৌড়ে দৌড়ে চলে এলো আনিসের হাত থেকে ফোনটা নিয়ে ছবিগুলো দেখতে দেখতে বলল, থ্যাঙ্কস, আপনি দারুণ ছবি তোলেন, আপনার বউ খুশি হয়ে যাবে। আনিস বলল, ভুল কথা, মেয়ে মানুষ শুধু ছবি তুলে দিলে খুশি হয় না। তাসনুভা প্রতিবাদ করে বলল, কে বলেছে? আমার ছবি তুলে দিলে আমি খুব খুশি হই। আনিস আস্তে করে বলল, ভালো। শায়নার ঘরটা তার কাছে স্বস্তির। বড় একটা জানালা আছে, খোলা রাখলে আর ঠান্ডা বাতাসের অভাব হয় না। তার বেশিরভাগ সময় কাটে জানালার ধারে বসে। কট করে দরজা খুলে গেল হঠাৎ। শায়না চমকে উঠল। তাজদার ঘরে ঢুকলো, সাথে সাথে বলল, তোমার ফোন কোথায়? শায়না বিছানার দিকে তাকালো। তাজদার সোজা বিছানার দিকে এগিয়ে গেল, ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। শায়না শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তাজদার তার শেয়ার দেয়া স্টোরির ছবিটা দেখিয়ে বলল, এগুলো কি? শায়না চুপ। ছবিটাতে লেখা ছিল, কত প্রেমিক মরে যায় প্রেমিকার অভাবে, কত মানুষ বউ হারায় নিজেরই স্বভাবে। শায়না হেসে বলল, এটা সিম্পল স্টোরি, এত গায়ে লাগার কারণ? তাজদার স্টোরিটা ডিলিট করে দিল। শায়না বলল, আপনার বউ হারিয়ে যাবে বলে? তাজদার বলল, ইউ স্টুপিড, আমাকে সারাক্ষণ চেতিয়ে দেওয়ার চেষ্টা করবে না। শায়না মুচকি হাসল, বলল, আপনি হয়তো জানেন না, ভাঙার জন্যই কিছু সম্পর্ক গড়ে ওঠে, এটা ট্রুথ। সে যাই হোক, 7টা দিন ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার হয় না আমার মনে হয়। তাজদার বলল, আমার যতদিন বলশক্তি আছে ততদিন আমার কাপড় চোপড় কাউকে ধুতে হবে না। শায়না মুষ্টি করে হেসে বলল, বেশ, যতদিন গায়ে বলশক্তি আছে ততদিন বউ ছাড়া থাকুন, বুড়ো বয়সে আসবো সেবা করতে। বলেই সে বেরিয়ে যাচ্ছিল। তাজদার তার বাহু চেপে ধরে তাকে সামনে টেনে এনে বলল, ওকে ফাইন, আজ থেকে সব কাপড় তুমিই ধোবে, দেখি কতদিন পারো। বলেই শার্টের বোতামে যেই হাত দিল, অমনি শায়না বলল, ছি বাবুমশাই, আপনাকে বললাম শার্টটা দিতে, তাই বলে আমাকে এভাবে সামনে দাঁড় করিয়ে লাইভ টেলিকাস্ট দেখাবেন? ওয়েট, আমি আপনার আরেকটু উপকার করে দিচ্ছি, ভিডিও করে রাখছি, আপনি এবার খুলুন। তাজদার শার্টের বোতামে হাত রেখে থেমে তার দিকে খ্যাপাটে দৃষ্টিতে চেয়ে রইল। শায়না চাপা হেসে সরে গেল, ভিডিও অন করে বলল, এবার যা করার করুন। তাজদার লম্বা পা ফেলে তার কাছে চলে এলো। শায়না এক লাফে অন্যদিকে চলে গেল। তাজদার বলল, ইউ সামনে এসো, নয়তো দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে ধরবো। শায়না জিভ দিয়ে বলল, মামার বাড়ির আবদার। জিভ দেখিয়ে বলল, মামাবাড়ির আবদার। তাজদার আগে ভাগে দরজা বন্ধ করে দিয়ে বলল, আমি তোমাকে আজ ধরবই, হুদাই রাগিয়ে দিয়েছ আমাকে।
শায়না ইচ্ছে মতো হাসছে। তার হাসি তাজদারকে আরও রাগিয়ে দিচ্ছে। সে শায়নার দিকে এক পা এগোতে গেলে শায়না 10 পা দূরে সরে গিয়ে হেসে যাচ্ছে। হাসির খুব বেশি শব্দ হচ্ছে না অবশ্য। তাজদার আরেক পা এগোতেই শায়না সরে গেল আবারও। ওর নাম মুখে চেপে হাসছে সে। তাজদার আর এগুলো না, রকিং চেয়ারে বসে গলা হালকা কাত করে বসে ঠোঁটের কাছে হাত বুলিয়ে বলল, বেরিয়ে যাও। শায়না চোখ কুঁচকে ফেলে বলল, চালাকি? আমি দরজা খুলতে গেলে আপনি আমাকে ধরে ফেলবেন। আমি আপনার ফাঁদে পা দেব না। তাজদার মাথা নেড়ে বলল, না, তোমাকে ধরবো না আমি। কেন? তোমাকে ধরার চাইতে ধরবো ব্যাপারটা বেশি সুন্দর। শায়না হাসি চাপা দিতে না পেরে বলল, ওলে বাবালে। রাতে শাহিদা বেগম শায়নাকে কল দিয়ে বলল, দেখেছিস কাণ্ড, আনিসকে নাকি আজকে কোন একটা মেয়ের সাথে দেখা গিয়েছে খরনা রাস্তার মাথায়। কোন মেয়ের সাথে? শাহিদা বেগম ফিসফিস করে বললেন, ওটা নাকি তোর ননদ। আনিস নাকি ওর ছবি তুলে দিচ্ছিল। শায়না বলল, তো? তো আবার কি? ওই জন্যই তো ও কোনো মেয়েটে পছন্দ করে না, বুঝতে পারছিস না বেকুব? সকাল থেকে শাওনের মেজাজ খারাপ হয়ে আছে। মা কোথা থেকে এইসব আজে বাজে কথা শুনে আসে কে জানে। ভাই শুনলে আম্মাকে এমন বকা বকবে। সাবরিনা হাসছে। শাওন সবেমাত্র ভাত খেতে বসেছে। সাবরিনাকে হাসতে দেখে বলল, ভাবি হাসছো কেন? সাবরিনা বলল, আম্মা হাইপার হয়ে গেছে, আজকে মেজো ভাই এলে ঘরে বোমা ফাটবে। শাওন গালে ভাত নিয়ে বসে রইল। ভাতটা চিবিয়ে নিয়ে ডাকলো, আম্মা, আম্মা, এদিকে আসো। খবরদার ওকে এইসব বলবে না। শাহিদা বেগম এলেন রান্নাঘরে। শাওনকে বলল, চিল্লাচ্ছিস কেন? শাওন বলল, তুমি এইসব ফালতু কথা ওকে বলবে না, খবরদার। পাড়ার কারো সাথে আর কোনো গল্পগুজব করবে না। তোমার কানে একেবারে বাজে কথা তুলে দেয় ওরা। শাহিদা বেগম বললেন, আমি বলেছি ওদের আমার ছেলেরা এমন না। ওরা বলল, গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। দেখে নিও আশরাফের মা। সবাই এমনভাবে বলছে, আমার মনে হচ্ছে সত্যি সত্যি এমন কিছু আছে। এরকম যদি হয় তাহলে সব শেষ হয়ে যাবে। দাদিমা বলল, তোর মায়ের আর শান্তি নেই। বাইরের কথা ঘরে টেনে এনে নিজে অশান্তিতে ভোগে। শোনো, তোমার ছেলে পছন্দ করলে বাইরের কথা ঘরে টেনে এনে নিজে অশান্তিতে ভোগে। শোনো, তোমার ছেলে পছন্দ করলে বউ করে নিয়ে আসবা। এত ভয়ের কি আছে? শাহিদা বেগম বললেন, মাথা খারাপ নাকি আম্মা? আপনি জানেন না ওই মেয়ের স্বভাব চরিত্র কেমন? আমার শানুকে সারাক্ষণ কথা শোনায়। মেয়ে আমার ভালো, নইলে তো ননদ ভাই বউয়ের ঝগড়া লেগে যেত। কি বেয়াদব মেয়ে সেটা তো সবাই জানে। সুন্দর মুখটা ছাড়া আর কি আছে ওই মেয়ের? তওবা তওবা, আমার আনিসের সাথে আমি এই সব ভাবতেই পারি না। আমার ভোলাভালা ছেলেটা কারো ধারেও নাই, কাছেও নাই। না, না, আমি ওকে এই মাসের মধ্যে বিয়ে করাবো। মানুষ যা বলার বলুক। শাওন বলল, এই তো লাইনে এসেছো। মামাদের বলো ভালো মেয়ে পেলে খোঁজ দিতে। দেখে শুনে একটা নিয়ে আসো তাড়াতাড়ি। মানুষের মুখে চুনকালি পড়বে। হুদাই তেড়াবেড়া লাগাই দেয়। ভাই ওই মেয়েকে বেয়াদব বলে কথায় কথায়। সে কিনা ধুর ধুর মাইন্ড চেঞ্জের আর মাইন্ড সরি সে কিনা ধুর ধুর মাইন্ডসের আর কামকাজ নাই। শাহিদা বেগম শাওনের কথা শুনে একটু থামলেন। ঠিকই তো, আনিস তো বলে ওই মেয়েটা বেয়াদব। জেনে শুনে সে কোনোদিন ওরকম মেয়েকে পছন্দ করবে নাকি? মানুষের কথায় কেন কান দিতে গেল কে জানে। তাজদার আজ বাজার থেকে 2 জোড়া কোয়েল পাখি নিয়ে ফিরল। ঘরে ঢুকেই গলা ফাটিয়ে শায়নাকে ডাকতে শুরু করলো। তার ডাক এত জোরে হচ্ছিল যে বড় আম্মু, মেজমা সবাই অবাক হয়ে শায়নার দিকে তাকালেন। শায়না কিছুটা
অপ্রস্তুত হয়ে ছুটে এলো নিচে। ধীরে ধীরে তাজদারের পেছনে গিয়ে দাঁড়ালো। তাজদার সঙ্গে সঙ্গে লোহার খাঁচাটা তার সামনে ধরল। খাঁচার ভেতরকার পাখিদের দিকে ইশারা করে বলল, এগুলো এনেছি। শায়না কৌতূহলী চোখে তার দিকে তাকালো। তাজদার খাঁচাটা তার মুখের সামনে তুলে ধরে বলল, তোমার জন্য। খাঁচার ভেতরে কোয়েলগুলো সেজিয়ে বসে আছে। নতুন জায়গায় সে ভয়ে গুটিয়ে গেছে। শায়না আঙুল বাড়িয়ে ভেতরে দিল। পাখিগুলো আঁতকে উঠল। শায়না মৃদু হাসল। তাজদার বলল, শুনেছি হাঁস মুরগি পালা তোমার কাছে কোনো ব্যাপার না, তাই এগুলো এনেছি। শায়নার খুশি হলো, কিন্তু সেটা প্রকাশ করলো না। জিজ্ঞেস করলো, খাবার? সব এনেছি সঙ্গে করে, এদের নিয়ে যাও। শায়না খাঁচাটা সাবধানে তুলে নিয়ে চলে গেল। তাদের বারান্দায় গেল। বারান্দার এক কোণায় পুরনো লোহার কড়িকাঠ বেরিয়ে আছে। সেখানেই আগে থেকে একটা হুক লাগানো। সেই হুকে খাঁচার উপরের গোলাকার রিংটা আটকে দিল সে। খাঁচাটা দুলতে লাগলো। কোয়েলগুলো আঁতকে উঠে ডানা ঝাপটাতে লাগলো। আবার একটু পরেই শান্ত হয়ে গুটিসুটি মেরে বসে রইল। তাজদার পেছন থেকে গলা ঝেড়ে ব্যস্ত গলায় বলল, মুমতাজ, আমার ওই শার্টটা কোথায়? শায়না তার দিকে ফিরল। কোন শার্ট? অলিভ গ্রিন। শায়না জিভ কামড়ে বলল, ছাদে শুকোতে দিয়েছিলাম। তোমাকে কতবার বলেছি আমার শার্ট আমি কড়া রোদে শুকোতে দেই না। কথাটা রুক্ষ শোনালো। শায়না কথাটা শুনেই চলে যাচ্ছিল। তাজদার বলল, কোথায় যাওয়া হচ্ছে? শায়না বলল, শার্টটা আনতে যাচ্ছি। আর কোনোদিন যদি আমি আপনার শার্টে হাত দেই, আমি নাম শায়না মুমতাজ নয়। তাজদার তার হাত ধরে ফেলে বলল, আমার শার্টে হাত দেবে না মানে? ধরবে না বলতে চাইছো? শায়না বলল, হ্যাঁ ধরবো না। ধরবে না? সত্যি? হ্যাঁ সত্যি। তাজদার তার হাত ধরে টেনে নিয়ে গেল ঘরে। তারপর দরজা বন্ধ করে তার সব শার্ট, টি শার্ট, কোট এনে শায়নার দু কাঁধে রাখলো, গলায় ঝুলিয়ে দিল। তারপর ছোটবেলার সেই তাজদার সিদ্দিকীর মতো গলা বাঁকিয়ে বলল, তুমি ধরবে না ভালো কথা, কিন্তু আমার সব শার্ট কোট এসে তোমাকে ধরে বসবে। তখন তুমি না ধরে কোথায় যাও আমি দেখব। শায়না সব বিছানায় ফেলে দিয়ে বলল, আমি জীবনেও আপনার শার্ট ধুবো না, শুকোতে দেব না। কাজও করব, আবার ধমকানিও শুনবো। মগের মুল্লুক নাকি? তাজদার বলল, তুমি আমাকে ইচ্ছে করে রাগাচ্ছ। শায়না পাল্টা প্রশ্ন করল, আপনাকে চাইলেই রাগানো যায়? তাহলে তো বলতে হবে আমি আপনাকে কন্ট্রোল করতে পারছি। কন্ট্রোল মাই ফুট। তুমি 100 বার আমার শার্ট ধুয়ে যাবে, তুমি না ধুলে তোমার ঘাড় ধুয়ে দেবে। শায়না বলল, ধুবো না মানে ধুবো না? কে আমাকে দিয়ে কাজ করায় আমি দেখব। তাজদার আদেশ করল, যাও ওই শার্টটা নিয়ে এসো। তুমি শুকোতে দিয়েছ, তাই নিয়ে আসার দায়িত্বও তোমার। শায়না কোনো প্রতিবাদ না করে চুপচাপ শুনল। কয়েক মুহূর্ত পরে সে ফিরে এলো, ঝরা কাঠের মাথায় শার্টটা ঝুলিয়ে তাজদারের সামনে তুলে ধরে চোখের ইশারায় বলল, শার্ট। তাজদারের চোখ মুহূর্তেই বিস্ফোরিত। শক্ত হাতে কাঠটা ধরতেই কড়াত শব্দে সেটা মুচড়ে দুটুকরো হয়ে গেল। ভয়ে শায়না আঁতকে উঠে পিছিয়ে যাওয়ার আগে তাজদার ঝড়ের মতো তেড়ে এসে তার দুই বাহু চেপে ধরল। পরক্ষণেই নিজের গাল দিয়ে শায়নার গালে এমন হিংস্রভাবে ধাক্কা দিল যে শায়না ভারসাম্য হারিয়ে কাত হয়ে ছিটকে পড়ল বিছানায়। গালে হাত চেপে তবুও বলল, ধুবো না আপনার শার্ট। ধোয়া তো দূর, ছুঁবও না আমার হাত দিয়ে। তাজদার ঠোঁট বাঁকিয়ে বলল, শার্ট ছুঁয়ো না, শার্টের মালিককে ছুঁলেই যথেষ্ট। শায়না বলল, আমার গালে ব্যথা দিয়েছেন, আমি সবাইকে বলে দেব। তাজদার রসিকতা করে তার দিকে ঝুঁকে এসে বলল, এসো তোমাকে আরেকটু ব্যথা দেই। শায়না লজ্জা পেয়ে বিছানা থেকে নেমে এক দৌড়ে দরজার কাছে ছুটে গেল। দরজা খুলে দৌড় দেবে তখনই তাজদার বলল, ওকে ফাইন, রাতে কথা হচ্ছে। শায়না তার দিকে ফিরে বলল, আপনি আমার সাথে আর কোনো কথা বলবেন না, একটা শব্দও না। তাজদার বলল, ওকে, কথা ছাড়াও কাজ করা যায়। রওশন আরার কানে এসেছে কথাগুলো।
তিনি সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। মুন্নির মা রসিয়ে রসিয়ে বলল, আশরাফের মা তো কাল থেকে ভালো করে খাওয়া দাওয়াও করেনি টেনশনে। আমাকে বলল আমার ছেলের কিসের ঠেকা পড়েছে ওদের মেয়ের পেছনে ঘুরতে। কত মেয়ের বাপ ঘুরছে ওর পেছনে। আমার আনিস ও মেয়েকে একদম পছন্দ করে না, এক কথায় বেয়াদব বলে দেয়। ওই মেয়ের তো বিয়ে ভেঙেছে, দেখবে আর ও ভাঙবে। ওই ধরনের মেয়েরা জামাইয়ের ঘর করতে পারে না, সারাক্ষণ আমার শানুটার পেছনে লেগে থাকে কিভাবে কথা শোনানো যায়। আমার মেয়েটার মুখভার নয়তো অনেক কিছু হতো এতদিনে। রওশনারার খুব খারাপ লেগেছে কথাগুলো। আশরাফের মা এইসব ভাবে তার মেয়েকে নিয়ে। মুন্নির মা আরও বলল, আনিসের একটা স্যার নাকি তাসনুভার মনির মামা শ্বশুর ছিল। গত বছর তো আনিস ওদের বাড়িতে ঈদের সময় দেখছিলাম আমরাও। আপনারা বোধহয় খেয়াল করেন নাই। বিউটির মা, সোনিয়ার মায়েরা সবাই বলতেছে ওর বিয়েটা আনিসই ভাঙছে, কানপড়া দিয়েছে। ওই স্যার তো আনিসকে নিজের ছেলের মতো আদর মহব্বত করে। যদি আনিস বলে ওই মেয়ে বেয়াদব উচ্ছৃঙ্খল, তাহলে তো ওর স্যার ওর কথা সহজেই বিশ্বাস করে নেবেই। উনি তো নাকি আসল ঝামেলাটা লাগাইছে। রওশনারা চমকে গেল। আনিস বিয়ে ভেঙেছে? না, ওকে এরকম ছেলে মনে হয় না। কিন্তু অনুভার ছবি তুলে তুলে দিয়েছে, এসব সত্যি? রওশনারা কথাটা তাজউদ্দিন সিদ্দিকীকে বলেছে। উনি কথাটা শোনা মাত্রই হাইপার হয়ে গেলেন। আশরাফের মায়ের সাহস দেখে অবাক হচ্ছি। আমাদের সাথে আত্মীয় করতে পেরে যা তা বলা শুরু করেছে দেখছি। আমার মেয়ের নামে এইভাবে বলে কোন সাহসে? আমার মেয়ের জন্য হাজারটা সম্বন্ধ এসেছে, এখনও আসছে। ও বিয়ে করবে না বলেছে, তাই আমি আগাচ্ছি না। রওশনারা বলল, আহা চেঁচাবেন না। আনিস নাকি নুভার ছবি টবি তুলে দিয়েছে, এইসব মানুষ বলাবলি করছে। আনিস নাকি কোনো মেয়েটে পছন্দ করছে না, সবাই তাই বলছে। ও নুভাকে এইসব আর কি। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আর বেশি কিছু বলতে হলো না তাজউদ্দিন সিদ্দিকীকে। তিনি সব বুঝে গেলেন। কিছুক্ষণ চুপচাপ রইলেন, বললেন, ওরা কথা তো ভুল বলেনি, ওর স্যারটার জন্যই তো বিয়েটা ভেঙেছে। তিনি পরদিন আনিসকে হাতে নাতে ধরলেন বাজারের মোড়ে। তাজউদ্দিন সিদ্দিকীর কথা শুনে আনিস হতভম্ব। এই ধরনের কথাও এভাবে জেনে নিতে হয়? নিজেদের মেয়েদের উপর তাদের এতটুকু ভরসা নেই? এইসব কী ধরনের কথা? এরকম হবে জানলে সে জীবনেও ছবি তুলে দিত না। এত সমস্যা একটা বিষয়ে এভাবে ভাবার কি আছে? তাজউদ্দিন সিদ্দিকী তার বিরক্তি টের পেয়ে প্রশ্ন আর বাড়ালেন না, বললেন, আচ্ছা বাদ দাও, রাতে বাড়িতে এসো, কিছু কথাবার্তা বলবো। আনিস বাজার থেকে বাড়ি ফিরল, মেজাজ ভীষণ রুক্ষ। শাহিদা বেগম তার চেহারা দেখে কিছু একটা আঁচ করতে পারলেন। বাজারের থলেটা হাত থেকে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর বললেন, যা বলেছি তার সব তো আনিসনি। আনিস তেল মশলা আনিসনি? আনিস রুম থেকে বলল, শাওনকে ফোন করে বলো নিয়ে আসতে, ওর বিকাশে টাকা আছে। এটা কোনো কথা? তোর মন কোন দিকে থাকে? আনিস আর জবাব দিল না। শাহিদা বেগম দরজার সামনে এসে থামলেন, জানতে চাইলেন বাজারে কারোর সাথে ঝামেলা হয়েছে নাকি। আনিস ভাবল মাকে বলবে না, কিন্তু শাহিদা বেগম নাছোড়বান্দা, তিনি কিছু আন্দাজ করতে পেরেছেন। তোর বড় আব্বু কি কিছু বলেছে? আনিসের কপালে ভাঁজ পড়ে গেল। তুমি জানতেই সব? শাহিদা বেগমের মুখখানা চুপসে গেল। আনিস বলল, ওরা কি মনে করেছে আমাকে? আমাকে দেখে ওরকম মনে হয়? ওদের মেয়েই তো নিজ থেকে ছবি তুলে দিতে বলল। আর এটা অস্বাভাবিক কিছু? ও ছবি তুলে দিতে বলল, আমি দিলাম, সেটা নিয়ে কে কি বলল তোমরা বিশ্বাস করে ফেললে? আম্মা, রাখছিস কেন? তোর স্যারের জন্যই ওই বাড়ির মেয়ের সম্বন্ধটা ভাঙল। আনিস হতাশ হয়ে বলল, এমনভাবে বলছো মনে হচ্ছে স্যারকে আমি
ইন্ধন জুগিয়েছি বিয়ে ভাঙার জন্য। শাহিদা বেগম বললেন, মানুষ তো সেটাই বলছে। কি? সাবরিনা দৌড়ে এলো, শাহিদা বেগমকে বলল, আম্মা, মেজো ভাই মাত্রই বাজার থেকে এলো, ওনাকে একটু বসতে দেন। শাহিদা বেগমকে টেনে নিয়ে গেল সে। আনিসের মাথায় রাগ টগবগ করছে। এরা সবাই তাকে এত ছোটলোক ভাবে। আশ্চর্য, তার খেয়ে দেয়ে আর কাজ নেই যে ওই বাড়ির মেয়ের বিয়ে ভাঙবে। রাতে আশরাফ আর আনিসকে ডাকা হলো, সাথে শাইনার বাবাকেও যেতে বলা হলো। আনিস স্পষ্টভাবে বলে দিল সে যাবে না, এই সব ব্যাপারে কথা বলার রুচি নেই তার। ওই বাড়িতে খবর পাঠানো হলো যে আনিস আসবে না, সে এইসব ব্যাপারে কথা বলতে চায় না। ওই বাড়ি কি আদালত নাকি যে সব সময় তাদের কথাই মানতে হবে? শাইনা সবটা শুনতে পেয়েছে। আবার কি অশান্তি শুরু হয় কে জানে। তাজদা সিদ্দিকী সবটা শুনছে চুপচাপ। তৌসিফ 2-3 বার গিয়ে ফেরত এলো। আনিস ভাই আসবে না বলে দিয়েছে স্পষ্ট করে। সেই ফাঁকে তাজদার বেরিয়ে গিয়েছে। শায়নাদের উঠোনের সামনে গিয়ে দাঁড়ালো সে, ফোনে মনোযোগ রেখে। শাহিদা বেগমের গলার আওয়াজ শুনে মাথা তুলল। শাহিদা বেগম ভেতরে ঢুকে গেলেন, ডাকলেন, ও আনিস, তাজ এসেছে তোর সাথে কথা বলতে, বের হ এবার। আনিস আনিস বের হলো ঘর থেকে, সোজা উঠোনে নেমে এলো। তাজদার তাকে দেখে বলল, বাজারে গিয়েছিলি নাকি? আনিস বলল, হ্যাঁ। বাড়িতে আয়, চা খাবি? খেয়েছি। আর একবার খেলে সমস্যা হবে না, আয়, কথাবার্তা বলে সবটা ক্লিয়ার করে নেওয়া দরকার। বোনের জামাইয়ের অনুরোধে আনিস গেল ওই বাড়িতে। সোজা সোফায় গিয়ে বসলো। চা নাস্তা এসেছে ততক্ষণে। তিতলি ঘুরঘুর করছে। তৌসিফ তাকে চোখ রাঙিয়ে বলছে ভেতরে যেতে। চা খেতে খেতে সবাই এমনি হালকা পাতলা গল্পগুজব করলো। আনিস বলল, আমার হাতে সময় কম, যা বলার তাড়াতাড়ি বলে দিলে ভালো হয়। তাজদার বলল, তোকে ডেকে এনেছি যাতে তুই সবার সামনে তোর জায়গাটা ক্লিয়ার করে দিস। এইসব বিষয় নিয়ে যত জলঘোলা হবে ততই ঝামেলা বাড়বে। তাজউদ্দিন সিদ্দিকীকে কোনো কথাবার্তা বলতে দিল না সে। আনিস বলল, নুভাকে ডাকা হোক, সে বলুক সব কিছু। স্যারের সাথে আমার সম্পর্ক বাবা ছেলের মতো, আমি চাই না এখানে স্যারকে টেনে কোনো কথা বলা হোক। নুভাকে ডাকো। তাজউদ্দিন সিদ্দিকী বলল, না, ও আসবে না। তাজদার বলল, ওর এখানে আসা দরকার, আমি ওর মুখ থেকে সবটা শুনতে চাই। তিতলি, জি ভাইয়া। নুভাকে বলো আমি ডাকছি। তিতলি তাসনুভাকে ডাকতে চলে গেল। তাসনুভা কিছুক্ষণ পর এলো, বুকে হাত ভাঁজ করে বাবার পেছনে এসে দাঁড়ালো। তাজদা তার দিকে তাকিয়ে বলল, তুমি জানো এখানে কি নিয়ে কথা হচ্ছে? আম্মুর কাছ থেকে শুনলাম এইমাত্র। তোমার এই ব্যাপারে কিছু বলার আছে? তাসনুভা স্পষ্ট বলল, আমি আনিস ভাইকে ছবি তুলে দিতে বলেছি। সবাইকেই বলি। চাচা তৈয়ব সিদ্দিকী বলল, মেয়েটা বুদ্ধিমতী ভেবেছিলাম, ভুলই ভেবেছি। সবাইকে কি ছবি তুলে দেন বলা যায়? মানুষ এখন কত কি বলে যাচ্ছে। তাসনুভা বলল, যা শুনেছ সবটাই বানোয়াট কথা চাচ্চু। আনিস দাঁড়িয়ে পড়ল, সবার চোখ তার দিকে ঘুরে গেল। আনিস বলল, আমি এবার আসি, কথা বললে কথা বাড়বে। তাজদার মাথা নেড়ে বলল, আয়। আনিস তাসনুভার পাশ কেটে বেরিয়ে গেল। আফসার সাহেব বললেন, রায়হানের মা আর আশরাফের মা মানুষের কথায় বেশি নাচে, আগে ছেলে মেয়েদের কথা শোনা দরকার। কত বড় একটা ঝামেলা বেঁধে যাচ্ছিল। আশরাফ আর উনি বেরিয়ে গেলেন। বেরিয়ে এসে আশরাফ বলল, হুটহাট এটা ওটা শুনে ঝামেলা বাঁধানোই মেয়েদের কাজ, মাথা নষ্ট করে দেয় এরা। আফসার সাহেব বলল, তোর মাও কম না, লোকের কথা শুনে ঘরে অশান্তি করে। ওরা বেরিয়ে যেতেই তাজদার বলল, একটা সম্বন্ধ ভেঙেছে, 2 দিন হয়নি। ও কোন আক্কেলের রাস্তায় একটা ছেলেকে বলেছে ছবি তুলে দিতে। আমি কক্সবাজারেও একই দৃশ্য দেখেছি। নুভা, আমি মিথ্যে বলছি? তাসনুভা বাবা মায়ের দিকে তাকালো। তাজদার রেগে গেল, তুমি ওদের দিকে তাকাচ্ছ কেন? সত্যি নাকি মিথ্যে বলছি আমি সেটা স্বীকার করো। তাসনুভা মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। তাজদার বলল, একটা সম্বন্ধ থাকাকালীনও একটা ছেলেকে ছবি তুলে দিতে জোরাজুরি করা, সম্বন্ধ ভাঙার পরেও জোরাজুরি করা কিসের লক্ষণ? আমার তো নিজের বোনকেই বেশি দোষী মনে হচ্ছে। তুমি অস্বীকার করতে পারো আমার কথা? চুপ
থাকবে না, জবাব দাও। তাসনুভার নাকের ডগা কাঁপছে। তাজদার বলল, তোমার মা বাবা যা যা শুনেছে তা আসলে ভুল শুনেছে। আমার মনে হচ্ছে আসল কারণ এর উল্টোটা। সেটাও যদি না হয়ে থাকে তাহলে আজকের এইসব কাহিনীর জন্য একমাত্র দায়ী তুমি। আনিসকে আমি চিনি, ও এরকম ছেলেই নয়। তোমার মা বাবা তোমাকে নিয়ে খুব বড়াই করেন। ওনারা সত্যিটা দেখেও দেখেন না, তাই আমি দেখিয়ে দিলাম। তোমার জীবন নিয়ে সব ভাবনা তোমার। আমি আর একটা কথাও বলবো না। তুমি বিয়ে করবে কি করবে না সেই সব নিয়েও আমি ভাববো না। তোমার ব্যাপারে কোনো কথা বললে আমাকেই কথা শুনতে হয়। আজও বলতাম না, বলতে বাধ্য হয়েছি, কারণ ওই বাড়ির একটা মেয়ে এখানে থাকে। আমি সেই দায়বদ্ধতা থেকে ভুল বোঝাবুঝিটা ক্লিয়ার করেছি, ব্যাস। বলেই তাজদার চলে গেল সেখান থেকে। তাসনুভা তার যাওয়ার পথে চেয়ে রইল। তাজদার চলে যেতে তাজউদ্দিন সিদ্দিকী মেয়ের দিকে ফিরে কিছু বলতে চাইলেন। তাসনুভা রক্তচক্ষু নিয়ে তাকালো। তিনি আর কিছু বলতে পারলেন না। তাসনুভা মায়ের দিকে তাকিয়ে বলল, আমার জীবন নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না। আমার লাইফের বেস্ট ডিসিশনটা আমি একাই নেব। আমাকে নিয়ে কেউ কিছু বললে তোমরা কেউ কিচ্ছু বলবে না। রওশনারা বলল, তুমি তোমার ভাইকে চেনো না? ও আমাকেও এমন কথা বলে, নিজের বউকে পর্যন্ত বলে। ওর কথায় কষ্ট পাওয়ার দরকার কি? তাসনুভা চেঁচিয়ে উঠে বলল, আমি কারো কথায় কষ্ট পাওয়ার মতো মেয়ে নই। আমার জীবন নিয়ে আমি কাউকে ভাবতেও বলিনি, কাউকে ভাবতেও হবে না। ফার্দার বাড়িতে যেন কোনো বৈঠক না হয় আমাকে নিয়ে। তাজদার বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লন্ডন থেকে ফেরার পর থেকে শায়না মমতাজের পিছনে সে এমন আদা জল খেয়ে লেগেছিল যে ঘোরাঘুরির কথা আর মাথায় রাখেনি। তবে আজ সকাল থেকেই তার প্রস্তুতি চলছে, কাপড় বাছাই, টুকটাক জিনিসপত্র গোছানো। শায়নাও পাশে বসে হাতে হাতে তার জিনিস গুছিয়ে দিচ্ছিল। হঠাৎই কৌতূহলী হয়ে শায়না জিজ্ঞেস করলো, কতদিন থাকবেন? তাজদার সামনে রাখা পারফিউম দুটো একবার দেখলো, তারপর মজার ছলে পাল্টা প্রশ্ন করলো, কতদিন থাকলে তুমি খুশি হবে? শায়না চুপ করে গেল, চোখ নামিয়ে নিজের কাজে মন দিল। তাজদার তার মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর শায়না তার দিকে তাকালো, তারপর নরম স্বরে বলল, 2-1 দিন। তাজদার দারাজ গলায় হেসে উঠল, বেকুব চণ্ডী, 15 দিনের জন্য যাচ্ছি। শায়নার চোখ হঠাৎ বড় বড় হয়ে গেল। 15 দিন? তাজদার ঠোঁট বাঁকিয়ে চোখ শুরু করে জানতে চাইল, কেন? তোমার কষ্ট হবে একা থাকতে? শায়না মুখ ফিরিয়ে নিয়ে বলল, ধুর বাবা, লজ্জা পেয়েছো? শায়না জবাব দিল না, কানের পাশে চুল গুছতে গুছতে কাজে মনোযোগ দিল। তাজদার বলল, উইল ইউ মিস মি? শায়না শার্টগুলো ভাঁজ করতে করতে বলল, আমি মিস করছি শুনলে কি আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন? তাজদার হঠাৎ সামনে ঝুঁকে তার মুখের খুব কাছে এসে বলল, হোয়াই নট? শায়না হাসল, হাত দিয়ে তাজদারের মুখটা সরিয়ে দিল। তাজদার তার হাতটা ধরে সরিয়ে দিয়ে আবারও নিচু গলায় ফিসফিস করে বলল, আয়নায় মুখটা একবার দেখো। আর চোখে তাকিয়ে শায়না জানতে চাইল, কেন? তাজদারের রসিকতা করে বলল, লজ্জায় তুমি একেবারে লাল হয়ে গেছো। শায়না হেসে দ্রুত ঘুরে গেল। কিছুক্ষণ পর ফিরতেই দেখল তাজদার এখনও তাকিয়ে আছে। শায়না দেখা মাত্রই সাথে সাথে পিঠ ফিরিয়ে বসল, হাতের তালু ভিজে উঠেছে ঘামে, বুকের ভেতর কেমন হাঁসফাঁস। কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে ফিরে চাইল সে। দেখল তাজদার সিদ্দিকী এক চুলও নড়েনি, আগের জায়গাতেই বসে আছে, আর দৃষ্টি এখনও তার দিকে নিবদ্ধ। শায়নাকে এমন হাঁসফাঁস করতে দেখে সে বলল, আমি রিসার্চ করে জেনেছি, কাউকে দেখলে গলা শুকিয়ে এলে সেটা প্রেমে পড়ার লক্ষণ। তুমি আমার প্রেমে পড়তে যাচ্ছ নাকি পড়েই গেছো? শায়না বলল, আপনার ওই টি-শার্টটা তো ছাদে শুকোতে দিয়েছিলাম। ইউ স্টুপিড, তুমি কথা ঘুরোচ্ছ কেন? শায়না এক নাগাড়ে বলল, আসার সময় আমার জন্য, তিতলির জন্য, মেঝো আপুর জন্য কিছু নিয়ে আসবেন। তাজদার তার কপালে নিজের কপাল দিয়ে জোরে ঠোকা মেরে বলল, ওকে। তোমার জন্য কি কি আনবো আমি লিস্ট করে ফেলেছি। কি?
এমন কিছু আনবো যা দেখে তুমি আমার ফাঁদে পড়ে যাবে। শায়না কৌতূহলী হয়ে বলল, কি আনবেন বলুন। তাজদার বলল, বলবো না, সারপ্রাইজ। তুমি বলেছ হিসাব নিকাশ করে প্রেমে পড়া যায় না। আমি তোমাকে দেখিয়ে দেব হিসাব নিকাশ করেই কিভাবে প্রেমে পড়া যায়। শায়না বলল, খুব ভালো কথা, তবে সাবধান, হিসাব গুলিয়ে ফেলবেন না যেন। মাপজোক করে খুব সাবধানে প্রেমে পড়বেন। প্রেম কি আসলে হিসাব নিকাশ করে হয়? হয় না। প্রেম একটা দহন জ্বালা, এখানে অহংকার ভস্ম হয়, দখলদারির দেয়াল ভেঙে যায়। কে যেন বলেছিল, প্রেম বীভৎস বিপ্লবে আত্মসমর্পণ। সংহিত। এখানে দখলদারিত্ব চলে না, বরং এখানেই দখলদারির মৃত্যু হয়। আত্মসমর্পণের পর প্রেম দিয়ে দখল করতে চাওয়া মানুষটা তখন উপলব্ধি করে, প্রেম দিয়ে আসলে দখল করা যায় না। প্রেমে পড়লে, ভালোবাসলে তাকে নিজের মতো করে ছেড়ে দিতে হয়। নিজের চাওয়ার আগে তার চাওয়াগুলো পূরণে ব্যস্ত হয়ে যেতে হয়। পরের দিন যেখানে থাকার কথা ছিল সেখানে টানা 20টা দিন কাটিয়ে দিয়েছে তাজদার সিদ্দিকী। তার ফিরতে ইচ্ছে করছিল না, কোনো রাগ বিদ্বেষ কিংবা ক্ষোভের কারণে নয়। ফোনের ওপাশে কবে আসবে, ফিরে আসুন বলতে না পারা শায়না মমতাজের ছটফটানিগুলো আরও মন ভরে দেখার জন্য। দখলদারি দেখানোর পিপাসায় তাজদার সিদ্দিকী শায়না মমতাজের বাহ্যিক সৌন্দর্যটা দেখেছিল শুধু, অথচ দেখার মতো দেখলে আরও অনেক কিছু দেখার ছিল। এই যেমন সামনে ফিরিয়ে রাখা শায়না মমতাজের চুলের ঠিক কটা বেরুনি হয়েছে, ফোনের ওপাশে গম্ভীর মুখে বসে সেগুলো মুখস্থ করে গিয়েছে তাজদার সিদ্দিকী। তাকে কবে আসবেন বলতে গিয়েও বারবার কথা আটকে যাওয়ার মধ্যেও তাজদার সিদ্দিকী অনেক কিছু দেখেছে। বন্ধুদের সাথে রোদে রোদে ঘুরে ফিরে চেহারার 12টা বাজানোর পর সেই চেহারার খুঁত ধরা শায়না মমতাজের কপাল ভাঁজগুলো কি বলছিল সেটাও বুঝতে পেরেছে তাজদার সিদ্দিকী। সে বুঝেছে ভালোবাসা আর দখলদারি দুটো একসাথে হয় না। আমি অনেক চিন্তাভাবনা করে ভেবেছি আপনার সাথে আর কখনো ঝগড়া টগড়া করব না, কিন্তু আপনি কথার খেলাপ করেছেন, তাই এবার খুব বড়সড় একটা ঝগড়া হবে। আমি আপনাকে ঘরেই ঢুকতে দেব না। আপনি বাড়ি আসার পর গুনে গুনে 3 ঘন্টা বাইরে থাকবেন। আরও একটা কথা ভেবেছি। শায়না কথার জবাবে ল্যাপটপের স্ক্রিনে নীল আলোয় বসে গম্ভীর মুখে তাজদার প্রশ্ন করল, কি? চুলটা কেটে ফেলবো যাতে আপনি আমার বেনি ধরে টান দিতে না পারেন। আরও একটা কথা ভেবে রেখেছি। কি? আপনি আমাকে 300টা ভোকাবুলারি শিখতে বলেছিলেন, আমি শিখেছি মাত্র 75টা, বাকিগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমি যা শিখেছি সেটাও ভুলে যাব। আমার আর আইএলটিএস দেওয়া হবে না। আমি ভেবে রেখেছি আপনি যতদিন না ফিরবেন ততদিন আমি বই খাতা সব তুলে রাখবো। ও হ্যাঁ, আমি আরও একটা কথা ভেবেছি। কি? আপনি এলে সেদিন আমি নায়রে চলে যাব। তাজদার নড়চড়ে উঠে বলল, না না, আমি ফিরব। আমি তোমার উপর রেগে নেই। আমি তো রাগ করার মতো কিছু করিনি। করলেও আমি রাগ করিনি। আমি ফিরব। আলমিরায় তোমার শাড়ির ভাঁজে একটা লাল শাড়ি আছে, আগাগোড়া লাল টকটকে। ওই দিন ওটা পরো, ঠিক আছে? শায়না কপাল কুঁচকে প্রশ্ন করল, কেন? তাজদার বলল, তুমি সেজেগুজে বসে থাকবে, আমি এসে দেখব। শায়না প্রতিবাদী হয়ে বলল, বনে বাদরে পাহাড়ে সমুদ্রে ঘুরে ঘুরে জঙ্গলির মতো লাগছে আপনাকে। আমি কোনো জঙ্গলির গালের ঘষা খাওয়ার জন্য সাজগোজ করতে পারবো না, সরি। তাজদার সিদ্দিকী তার এই কথাটা শুনে হেসেছিল ভীষণ। এই হাসিটা শুনে ভালো বউ হওয়ার অভিনয় করে যাওয়া শায়না মমতাজের কখনো এতটা বুকভার হবে সে কখনো ভাবেনি। শায়নার সাথে তার রোজ কথা হয়েছে ফোনে, সকাল বিকাল রাতে নিয়ম করে, কিন্তু শায়না নিজ থেকে তাকে চলে আসতে বলেনি। চলে আসুন বললেই তাজদার সিদ্দিকী ঠিকই চলে আসতো। শায়না সেদিন সন্ধ্যায় প্রশ্ন করেছিল, আপনি গুনে গুনে 30 দিন পর আসবেন ভেবে রেখেছেন নিশ্চয়ই? তাজদার ফোনের ওপাশ থেকে বলল, কেউ আমার ফেরার অপেক্ষায় আছে বললে আমি গুনে গুনে 3 দিন পর ফিরে আসতাম। শায়না বলল, আপনাকে ফিরতে হবে না, আপনি গুনে গুনে 30 দিন পর আসবেন। তাজদার সিদ্দিকী গুনে গুনে ওই
ফোন কলের 3 ঘন্টার মধ্যে ফিরে এসেছিল। সায়নাকে চমকে দিয়ে তার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। এই যেমন প্লাস্টিক ভর্তি হাবিব ওয়াহিদের গান, একটা দোলনা, কানের গোজবার ফুল, রাগ কমানোর ঔষধ, জঙ্গলির মতো গালটা ঘষে দিয়ে টুপ টুপ করে পড়া কয়েকটা নিঃশ্বাস বন্ধ করে দেওয়া চুমু। সায়নার দাদিমা এসেছিল বাড়িতে। নাত জামাই এতদিন পর বাড়ি ফিরেছে, দেখতে না এলে কেমন দেখায়। আসার সময় অবশ্য বেশ নাস্তাপাতি নিয়ে এসেছিল। নাত জামাইয়ের সাথে বসে গল্প সল্প করলেন। ওনার নাত জামাই কথায় কথায় মানুষকে হাসায়, কিন্তু নিজে হাসে না। দাদিমাকে স্পষ্টভাবে অভিযোগ জানালো, আমি দূরে গেলে উনি মায়া মহব্বত দেখায়, বাড়িতে থাকলে 2 পয়সার পাত্তা দেয় না। ইটস ক্রাইম। সায়না তখন তার জন্য আনা জিনিসপত্র লুকোচ্ছিল। এতগুলো গাঁদা ফুল কেউ আনে? সবাই দেখলে কি ভাববে? কাজের ফাঁকে ফাঁকে সে কথাগুলো শুনছিল চুপচাপ। আর কিছুক্ষণ পর পর দাদিমা আর তাজদার সিদ্দিকীকে দেখছিল, এত গুরুতর ভঙ্গিতে দাদিমাকে অভিযোগ দিচ্ছে যেন সে সমস্ত মস্ত বড় পাপী। এত গুরুতর ভঙ্গিতে দাদিমাকে অভিযোগ দিচ্ছে যে যেন সমস্ত সে এত বড় গুরুতর ভঙ্গিতে দাদিমাকে অভিযোগ দিচ্ছে যেন সে মস্ত বড় পাপী। দাদিমা বলল, এ তো ভারী অন্যায়, নাতজামাই এমন মেয়ের সাথে কেউ সংসার করবে না। তাজদার মাথা নেড়ে বলল, না না, সংসার করবে, যেমন আমি করছি। এটা বেশিরভাগ মেয়ে মানুষেরই নেচার। এখানে সায়না মমতাজের কোনো দোষ নেই। উনি একটা বড়সড় রোগে ভুগছেন, এটার ট্রিটমেন্ট জরুরি। সায়না বিড়বিড়িয়ে বলল, ভ্যা ভ্যা। দাদি শাশুড়ির সাথে কথাবার্তা বলে তাজদার গোসল করতে চলে গেল। এই বলে, মমতাজ, আমি ভাত খাবো। ছোট লোকগুলো সস্তায় আজকে কোন চালের ভাত খাইয়েছে জানি না, আমার খিদে মেটেনি, প্লিজ এখানে নিয়ে আসো। বলেই সে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। সায়না হতভম্ব। নিজের বন্ধুদের ছোটলোক বলা নিজের বন্ধুদের ছোটলোক বলা। দাদিমা বলল, পেট ভরবে কেমনে, বউয়ের আদর তো পায় নাই। সায়না দাদিমার দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে বলল, উনি আসছেন সে খবর তোমাকে কে দিয়েছে শুনি? বাতাসে। তুই বজ্জাত মেয়ে, ছেলেটাকে জ্বালাস কেন? কোথায় জ্বালিয়েছি? তুই যখন রান্নাঘরে ছিলি তখন আমাকে সবটা বলেছে। কি বলেছে? বলেছে তুই নাকি কথা পেটে রেখে দিস, মন খুলে কথা বলিস না। ও এতদিন ছিল না, তুই নাকি একটু কাঁদিসনি। কত দুঃখ নিয়ে আমাকে বলল, ওনাকে এখানে রেখে লন্ডনে চলে গেলে উনি আমাকে ভুলে যাবেন, আমি শিওর। সায়না হেসে বলল, খোদা, আমি এ কোন পাগলের পাল্লায় পড়লাম। ও এসেছে, কিন্তু তুই নাকি একটু দৌড়ে এসে জড়িয়েও ধরলি না। ইংরেজিতে আরও কি কি বলল। সায়না শব্দ করে হেসে উঠে বলল, এগুলো কোনো দোষ হলো? দাদিমা ফিসফিস করে বললেন, দোষ হবে না? শোন, বেটা মানুষরা এইসব চাই। এর পরের বার কোথাও বেড়ানোর পর বাড়ি ফিরলে একদম কোলের উপর উঠে বসে থাকবি। বেটা মানুষরা বউয়ের কাছ থেকে এইসব চাই। তুই বুঝবি না এইসব এখন, আরও কিছুদিন যাক, তারপর বুঝবি। সায়না বলল, ধুর, এইসব পারবো না। তোমার মাথা গেছে, আমি ওনার কোলে উঠে বসে থাকবো? মাথা খারাপ? আশ্চর্য কথাবার্তা বলস শানু। তোর জামাই তো এইসব চাই, তার বউ তাকে একটু সোহাগ টোহাগ করুক, চাইলে দিবি না? আমি তো তোর দাদার কোলে বসেই থাকতাম, সে না চাইলেও। সায়না বলল, ধুত তেরি, যাও তো। কোলে নাইবা উঠলি, কোলে নিয়ে আবার নেমে যাওয়ার পায়তারা করিস না। সরি, কোলে নাইবা উঠলি, কোলে নিলে আবার নেমে যাওয়ার পায়তারা করিস না। সায়না রেগে বলল, তুমি চা খেতে আসবা? দাদিমা হেসে বললেন, তোর জামাইয়ের সাথে খাবো, উনি ভাত খাবেন, ওঠো।
তুই আগের মতোই বজ্জাত আছিস শানু। দাদিমাকে এক প্রকার টেনে নিয়ে গেল শায়না। তাজদার ভাত খাচ্ছে, হাতা কবজি অবধি গোটানো, যদিও এটা ভাত খাওয়ার টাইম নয়। শায়না শুধু ভাবছে কি না খেয়ে দিয়ে চলে এসেছে নাকি। আচ্ছা ডেঞ্জারাস লোক তো। সে তরকারি তুলে দিল পাতে, তারপর সামনের চেয়ারে গিয়ে বসলো, গালে হাত দিয়ে তাজদারের খাওয়া দেখলো। তাজদার খেতে খেতে আচমকা তার দিকে তাকিয়ে থেমে গেল। কারো খাবার সময় তার দিকে এভাবে চেয়ে থাকা কোন ধরনের ম্যানার্স মমতাজ? শায়না বলল, জানি না, শিখিয়ে দিতে পারেন। আপনার মতো একজন ইংরেজ বাবু থাকতে আমি অশিক্ষিত থাকবো কোন দুঃখে। বাড়তি কথা বলো না। খাবার টেবিলে বসে কারো খাওয়ার দিকে তাকিয়ে না থাকা গুড টেবিল ম্যানার্স, এগুলো শিখিয়ে রাখা জরুরি। শায়না বলল, বেশ, মনে রাখবো। আগে খেয়ে নিন, পরে বাকি কথা। শায়না চোখ সরিয়ে নিল। কথা বলার টপিক খুঁজে বেড়ায় খালি, পেলে গড় গড় কথা বলতে থাকে। বিয়ের আগে তো শুধু গলা ঝাড়তো, তখন মনে হতো কথা বলতেই জানে না, এখন মুখে খালি খই ফোটে। খাওয়া শেষে তাজদার হাত ধুয়ে নিল। শায়না প্লেট নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তাজদার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, গুনে গুনে 5 মিনিটের মধ্যে আসবে। শায়না চুপচাপ বেরিয়ে গেল। তিতলি নেচে কুদে তার পেছন পেছন এসে বলল, ভাবি। শায়না চমকে গেল। তিতলি হেসে বলল, একটা প্রশ্ন করব, কিছু মনে করবে না তো? বলল, ভাইয়া ওগুলো কি এনেছে? শায়না থতমত খেল। তিতলি বলল, পার্সোনাল হলে বলতে হবে না। শায়না আমতা আমতা করে বলল, না তেমন কিছু না, ওই কতগুলো ফুল। তিতলি কপাল কুঁচকে ফেলে, কি যেন ভাবল, তারপর ফিক করে হেসে উঠে এক দৌড়ে চলে গেল। সোজা তৌসিফের ঘরে ঢুকে পড়ল। বলল, ভাইরে, মেঝো ভাই ওইসব কি এনেছে জানো? তৌসিফ ল্যাপটপের কিবোর্ডে চেপে চেপে বলল, কি? তিতলি তার পেছনে গিয়ে দাঁড়ালো, 2 কাঁধে হাতে ভর রেখে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, বলবো না। তৌসিফ গা ঝাড়া মেরে বলল, তো এখানে আমার মগজ খেতে এসেছিলি? তিতলি মুখ মোচড় দিল। যাওয়ার সময় তার দরজা 2 বার জোরে জোরে খুলল আর বন্ধ করলো। তৌসিফ বিরক্ত হয়ে বলল, তিতলিনি? তিতলি বলল, চুপ চুপ। শায়না কফিটা নিয়ে চলে এলো। তাজদার তখন বিছানার ওপর টুল রেখে তার উপর দাঁড়িয়ে কিছু একটা করছে। শায়না অবাক চোখে দেখল, দ্রুত দরজা বন্ধ করে দিল। বলল, কফি এনেছি। এইসব কি করছেন? তাজদারের কাটকাট জবাব, দোলনাটা নিশ্চয়ই জুনিয়রদের জন্য আনিনি, বেকুব কোথাকার। মজবুত হুক স্ক্রু করছে সে, সেই সব করতে গিয়ে প্রায় ঘেমে উঠেছে। শায়না বুঝতে পারছে না এত পরিশ্রম করে এসব করার কি দরকার। বাইরে থেকে এসেছে, আরাম করবে তা না। এই লোকের মাথায় কি সমস্যা আছে? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সব কাজ। বাড়ির সবাই মনে করছে ঘরের মধ্যে তারা আসবাবপত্র সরিয়ে অন্য জায়গায় বসাচ্ছে। কি লজ্জার কথা। তিতলি এবার বুঝতে পারলে হবে, তাকে পচাবে ইচ্ছে মতো। তাজদার একটি মোটা রোপ নিয়ে হুকের সঙ্গে বেঁধে দিয়েছে। রোপ ঠিক ঠিক ভাঁজ হয়ে হুকের চারপাশে মজবুতভাবে আটকে যেতেই দোলনার লুপে রোপের শেষ প্রান্ত ঢুকিয়ে সেটি ঝুলিয়ে দিল সে। দোলনাটা ধীরে ধীরে দুলতে লাগলো। তাজদারের চোখে এবার সন্তুষ্টির দেখা দিল। কষ্ট হলেও পরিশ্রম সার্থক। কোমরে 2 হাত চেপে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে শায়নার দিকে তাকিয়ে ভুরু নাচালো সে। শায়না শক্ত হয়ে জমে গেল। দরজা খুলে দ্রুত বেরিয়ে যাওয়ার সময় তাজদার আঙুল তুলে বলল, এই বেরোবে না, কাম হেয়ার। শায়না দরজার খিল ছেড়ে দিয়ে তার দিকে ফিরল। তাজদার এগিয়ে আসতে লাগলো। শায়না তার আগেই দরজা খুলে ভোঁদড়। তখন পালাতে পারলেও সে তাজদার সিদ্দিকীর হাত থেকে পুরোপুরি পালাতে পারল কই। তাকে লাল শাড়িটা ঠিকই পরতে হয়েছে, আলতোভাবে খোঁপা বেঁধে ঘরের অল্প আলোয় চোখে কাজল পরতে হয়েছে। কোমরে পুরুষালী হাতের চিমটিটাও মিস যায়নি। চমকে ওঠার পর তাজদার সিদ্দিকী তার
কপাল পরা চুলগুলো দেখে বলল, আমাকে ভয় দেখানোর জন্য পেতনি না সাজলে চলতো না। শাইনা আজ বাধ্য বউ হয়ে গিয়েছিল। আবছা অন্ধকারময় ঘরে গাঁদা ফুলের পাপড়ি বেছানো বিছানায় গা ডোবাতে হয়েছে তাকে। তাজদার সিদ্দিকী দোলনায় শুয়ে দুলতে দুলতে তার মুখের উপর পাপড়ি ছুঁড়ে মারল, সাথে স্পিকারে একটা ইংলিশ গানও ছেড়ে দিল। সো হানি, নাও টেক মি ইনটু ইয়োর লাভিং আর্মস, কিস মি আন্ডার দ্য লাইট অফ এ। শায়না মুখ থেকে পাপড়ি ঝেড়ে ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, ভলিউম কমালে ভালো হয়, সবাই শুনতে পাবে না হলে। তাজদার বলল, সবাই জানে এটা নতুন দম্পতিদের ঘর। কি নির্লজ্জ। শায়না মুখ থেকে পাপড়ি সরাতে সরাতে বলল, এসব গান ইংরেজরাই শোনে, তুমি আমাকে ইংরেজবাবু ডেকেছ। শায়না গড়াগড়ি খেয়ে বিছানা থেকে নেমে গেল। তার ভয় করছে দোলনাটা ছিঁড়ে যদি পড়ে যায়। তাজদার তাকে বলল সে কিছুতেই দোলনা সরাবে না। শায়না যেন দোলনায় উঠে আসে, এছাড়া উপায় নেই। শায়না উপায়ন্তর না দেখে বিছানায় উঠে এলো তাজদার সিদ্দিকীর পাশে। দোলনায় বসল। তাজদার দুই হাতে ভর রেখে শুয়েছে। শায়নার মাথাটা দোলনায় ঠেকালো। রাত গভীর হচ্ছিল, চারদিক নিস্তব্ধ, শুধু জানালা দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দুলছে। স্পিকারে লো ভলিউমে বাজছে হাবিব ওয়াহিদের গান, ভালোবাসবো বাসবো রে বন্ধু। তাজদার হঠাৎ কৌশলে দোলনার স্পিড বাড়িয়ে দিল। দোলনাটা একবার এদিকে একবার ওদিকে দুলে উঠতেই শায়না আঁকাবাঁকা হয়ে পড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে এক ঝটকায় তার হাতে উঠে গেল তাজদারের গলায়, জাপটে জড়িয়ে ধরে ফেলল সে। মুহূর্তের ভেতর দুজনের মুখ এসে পড়ল একেবারে মুখোমুখি। শায়না এই প্রথম বোধহয় একদম কাছ থেকে মন থেকে তাজদার সিদ্দিকীর মুখটা দেখল। কত ঘৃণা করতো সে এই মুখটাকে, কত ঘৃণা। তাজদার তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। শায়না বুঝে গেল আজ ভয় নেই। তাজদার তাকে ভয় পেতে দেখে বলল, ভয় হলে আমাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরতে পারো, আমার গায়ে কোনো গন্ধ নেই। শায়না জড়িয়ে ধরল, নাকে এসে ঠেকল অদ্ভুত একটা ঘ্রাণ। সে দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস টেনে রাখল। এটা কি সুগন্ধি নাকি বিচ্ছিরি? তার মস্তিষ্ক সঠিক বার্তা দেওয়ার আগে তাজদার সিদ্দিকীর ঠোঁট নরমভাবে মিশে গেল তার কপালে। শায়না তাজদারকে শক্ত করে ধরে রেখে আচমকা ফুঁপিয়ে উঠল, ললাট চুম্বন পৃথিবীর সবচেয়ে কোমল যত্নের প্রকাশ করে হয়তো। শায়না তাজদারকে শক্ত করে ধরে রেখে আচমকা ফুঁপিয়ে উঠল, ললাট চুম্বন পৃথিবীর সবচেয়ে কোমল যত্নের প্রকাশ বলে হয়তো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।